মুকুন্দপুর নামের একটা ছোট্ট গ্রামে নমিতা তার দুই বৌমাকে নিয়ে থাকতো। তবে তার ছিল তিন ছেলে। তিন ছেলের মধ্যে তার দুই ছেলের বিয়ে দিয়েছিল। তবে তার দুই বৌমা ছিল যেমন রূপবতী তেমন ধনী বাড়ির মেয়ে। মা, আপনি বলুন তো, আমার আর মেজুর মধ্যে সব থেকে কে বেশি সুন্দরী? দেখো দিদি, মা এক্ষুনি বলবে সব থেকে বেশি সুন্দরী আমি, কারণ সবাই জানে সব থেকে বেশি সুন্দর আমার দেখতে। দেখো বৌমারা, তোমরা এমনভাবে নিজেদের মতো ঝগড়া করো না মা। দেখো মা, তোমরা দুজন হচ্ছে আমার কাছে সুন্দরী, কেউ খারাপ না, বুঝেছো? তোমরা দুজন হচ্ছে আমার কাছে সমান, আর এমনভাবে ঝগড়া করো না তো। দেখুন মা, আপনি ভাগ্য করে আমাদের মতো দুই বৌমাকে পেয়েছেন। দেখুন তো, আমরা সব দিক থেকে আমাদের গুণ আছে, কোন দিকটা আমাদের গুণ নেই বলুন তো? এইবার শুধু আমরা ছোট বৌমাকে দেখতে পারলেই হয়, দেখব সে কেমনই আসে। আরে বড় বৌমা, তুমি অত চিন্তা করো না মা। দেখবে তোমাদের মতো এমন একটা সুন্দরী মেয়ে দেখে আমার ছেলেকে বিয়ে দেব। ওইসব আমি চিন্তা করি না। আমার ছেলের কি খারাপ দেখতে বলো তো দেখি? আমার ছেলের জন্যও একটা সুন্দরী মেয়ে আসবে, বুঝেছো? এইবার যদি আমার ছোট ছেলেটার একটা সুন্দরী দেখে মেয়েকে বিয়ে দিতে পারি, তাহলে আমি এরকম শাশুড়ি হব। এই গ্রামে তিনটে সুন্দরী বউয়ের একমাত্র শাশুড়ি আমিই হব। কত ভাগ্যবতী তাহলে ভাবো আমি। কিন্তু মা, সুন্দরী মেয়ে তো আনবেন ঠিক আছে, কিন্তু আমাদের মতো কি এরকম ধনী বাড়ি থেকে বৌমা আনতে পারবেন? সেটা বলুন তো দেখি। তা নিয়ে কোনো চিন্তা নেই, তোমাদের দুই বৌমাকে ভালো ঘর থেকে নিয়ে এসেছি। আর এমনিতে এই পাড়ার সবাই জানে যে আমি আমার তিনটে বৌমাকে ভালো ধনী বাড়ি থেকে নিয়ে আসব, আর তেমনই সুন্দর দেখতে হবে। আর আমার ছোট ছেলেকে খারাপ দেখতে নাকি? সে যে চাকরি করে, তার জন্য তো ভালো মেয়ে তো খুঁজতে হবে, বলো? আচ্ছা ঠিক আছে মা, এই সব কথা ছাড়ুন। আগে বলুন যে কি কি রান্না করতে হবে না করতে হবে, আবার যে আমাদেরকে রান্না বান্না বসাতে হবে। আচ্ছা শোনো বৌমারা, একটা কথা বলি। আমরা তো কালকের বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম। তা যাও তো মা, আজকে ট্যাংরা মাছের ভালোভাবে ঝাল করো পেঁয়াজ দিয়ে, দেখবে খুব ভালো লাগবে। আর তখন বাড়ি থেকে নমিতার ছোট ছেলে ডাকাডাকি করতে থাকে, আর তার আওয়াজ শুনে তারা সবাই বাইরে বেরিয়ে দেখে। মা, দেখো দেখো, আমি তোমার জন্য নতুন বৌমা নিয়ে এসেছি। আমি বিয়ে করেই চলে এসেছি মা। আরে বাবা, এ তুই কি করেছিস রে? কি সর্বনাশটা করলি বলতো? আমাদের না জানিয়ে এই মেয়েকে বিয়ে করেছিস। আর এই মেয়েটা তো পটোর মেয়ে, তাহলে দেখে দেখে এমন নিচু জাতের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি? এমনটা কেন করলি বাবা, বল কেন করলি? কেন মা, পটো বলে কি তাদের কোনো সম্মান নেই বলো? এমনভাবে কেন বলছো বলো তো? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করে নিয়ে এসেছি, তাহলে এখানে ক্ষতিটা কি কর? মা, এটা কি করে হয়ে গেল? আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের মতো ধনী বাড়ির মেয়েকে নিয়ে আসবেন, আবার খুব সুন্দরী। তবে এই মেয়ে সুন্দরী তো ঠিক আছে, কিন্তু দেখুন নিচু জাতের মেয়েকে নিয়ে চলে এসেছে। মা, আপনার আশায় সব জল ঢেলে দিয়েছে। মা, আমার বাবা পটুটা কি হয়েছে? আমরা অনেক গরিব, তাই জন্য সবাই আমাদের নিচু জাত বলে। কিন্তু দেখুন মা, আমি বাড়ির সবাইকে খেয়াল রাখবো, ভালোবাসবো, বাড়ির সব কাজ করে দেব, কেউ আমার ওপর কোনো অভিযোগ করবে না মা। এই মেয়ে, তুমি একদম চুপ করো। তোমাকে এখানে কেউ কোনো কথা বলতে বলেনি। আমি কত আশা করেছিলাম বাবা, তুই একটা ভালো ঘরের মেয়েকে বিয়ে করবি। দেখে দেখি এই বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, যাদের আমাদেরকে একদম পছন্দ না। দেখ বাবা, আমি ভালোই বলছি, এই মেয়ে নিশ্চয়ই তোর ওপর জাদু টোনা করেছে। তুই এই মেয়েকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আমি তোকে ভালো জায়গায় বিয়ে দেবো বাবা। মা, তুমি এইসব কি বলছো? ও আমার উপর জাদুটোনা কেন করবে? আমি নিজের ইচ্ছায় ওকে বিয়ে করেছি, যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি, তাহলে তোমরা মেনে কেন নেবে না? এই মেয়ে শোনো, তুমি যেমনভাবে ড্যাং করে ভাইয়ের হাত ধরে এসেছো, তেমনভাবে তুমি একা চলে যাও। এই বাড়ি থেকে তোমাকে কেউ মেনে নেবে না, আর তোমার মতো নিচু জাতের মেয়েকে আমরা কেউ মেনে নেব না, বুঝেছো? তুমি এখান থেকে চলে যাও। না, আমি কোথাও যাব না। বিয়ের পর সব মেয়েদের তার শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি বলা হয়, তাহলে আমি আমার নিজের বাড়িতে এসেছি, আর আমি আমার স্বামীর অধিকারী এই বাড়িতে থাকবো। আমি কেন থাকতে পারবো না বলুন তো? আপনারা আমার সাথে এমনভাবে অন্যায় করবেন না। দেখুন মা, দেখুন আপনার ছোট ছেলে যে মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, সেই মেয়ের মুখে যে বলে ফুটেছে, এত বড় বাড়ি দেখে লোভ সামলাতে পারছে না। সেইখানে দেখুন না, একদম গেটে বসে আছে যে ও আর যাবে না। দেখো মা, তোমরা যদি আমার বউকে মেনে না নাও তাহলে বলে দাও,
আমরা থাকবো না, আমি এখানে আমার বউকে নিয়ে চলে যাব। তবু তোমাদের এমনভাবে অপমান আমরা শুনতে পারবো না। নমিতা তার ছোট ছেলের এমন কথা শুনে সে অবাক হয়ে যায়, তাই সে কোনো কিছু কথা বলে না। তাই তার ছোট ছেলে এবং বৌমাকে বাড়িতে তুলে নেয়। পরের দিন সকালে সুনিতা রান্নাঘরে রান্না করছিল, সেখানে ছোট বৌমা পূজা যায়। দিদি, আমি তো এইবারই নতুন, তুমি আমাকে সব কিছু দেখিয়ে দাও। আর কি কি রান্না করতে হবে আমাকে বলে দাও, আমি সব রান্না করতে পারি। আর বাড়ির সব কাজকর্ম আমিও করতে পারি, তাই তোমাদের হাতে হাতে আমি কাজ করলে আমারও খুব ভালো লাগবে। না না, তোকে করতে হবে না। এই সংসারের একটা কাজে তোকে হাত দিতে হবে না। মা বারণ করেছে যে তোর মতো নিচু জাতের মেয়ের হাতে জলও স্পর্শ করবে না। তাই জন্য তোর কোনো কাজে আমাদের কোনো দরকার নেই। আর হ্যাঁ, আমরা রান্না বান্না করলে সেটা তোকে দেওয়া হবে, তুই খেয়ে নিবি চুপচাপ। তাই এখানকার কোনো কাজে তোকে হাত দিতে হবে না। দিদি, এইসব তুমি কি বলছো? এখনকার দিনে এইসব কেউ মানে না। আর তোমরা এমনভাবে আমাকে আসার পর থেকে অপমান করেই যাচ্ছ। দিদি, তুমি একটা কথা বলো তো, আজকে আমার জায়গায় যদি তুমি থাকতে, তোমাকে যদি এসব কথাবার্তা বলা হতো, তাহলে তোমার মনের মধ্যে কেমন চলতো সেটা বলো তো দিদি। দেখ ছোট, আমাদের সাথে তোদের তুলনা করবি না। কোথায় তোরা গরিব ফুতুরে, আর আমরা কোথায় ধনী বাড়ির মেয়ে, আর আমাদের সাথে তোদের তুলনা করছিস? শোন, এরকম যদি হতো তাহলে বড়লোক বাড়িতে আমরা বিয়ে করতাম না, বুঝেছিস? আমাদের মতো কোনো জাতের ছেলের সাথে বিয়ে করতাম। আর তোর তো লোক লজ্জার কিছু ভয় নেই। দেখেছিস শ্বশুরবাড়ি বড়লোক, সেইখানে এখানে চেপটে বসে গেছিস। এত অপমান হচ্ছিস, তবুও তুই মাটিতে ফিরে যাচ্ছিস না। তোর মতো মেয়ে বাপের জন্মে দেখিনি বাবা। আর তখন সেখানে মেজ বৌমা কবিতা চলে আসে। দিদি, এই ছোট জাতের মেয়েটা এই রান্নাঘরে কি করছে বলো তো? মা তো বলেছে যে ওর হাতে কোনো জিনিস খাবে না, তাহলে ও এখানে ঘোরাফেরা কেন করছে? ওকে বলো না যে ওর মতো ওর ঘরে গিয়ে বসতে। তুই বুঝতে পারছিস না? ও যে নির্লজ্জ বেহায়া মেয়ে, ওকে তুই যতই অপমান কর না, ও তবু যাবে না। কেন বলতো? ও তো জানে যে এই বাড়ি ছেড়ে ও কোথায় যাবে। এখানে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। আর এমনিতে ওর মতো মেয়েকে তো কোনো ভালো ঘরের ছেলে তো বিয়ে করবে না। আর জানিস, ও এখানে এসেছে রান্না বান্না করতে। আমি বাবা বারণ করে দিয়েছি, ওকে কোনো রান্না বান্নার কাজে হাল লাগাতে দেব না। দেখো দিদি, আমি কষ্ট করে বলে দিচ্ছি, ওই মেয়ে যদি রান্না বান্না করে তাহলে আমি কিন্তু খাবো না, বলে দিচ্ছি। আরে না রে মেজো, তুই অত চিন্তা করিস না তো। আমি থাকতে ওই মেয়ে এই সংসারে কোনো কাজে হাত লাগাতে পারবে না। তুই ওইসব নিয়ে চিন্তা করিস না তো। পূজা তার দুই জায়ের এমন কথা শুনে তার খুব খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছু কথা বলে না, ওখান থেকে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন নমিতা তার পাশের বাড়ি একটা বউয়ের সাথে কথা বলতে থাকে। কি রে নবিতা, তুই তো বড় মুখ করে বলেছিলিস যে তুই নাকি তোর 3 বৌমাকে খুব বড়লোক বাড়ি থেকে নিয়ে আসবি। তা ঠিক কথা, তোর 2 বৌমাকে নিয়ে এসেছিস, কিন্তু তোর ছোট বৌমা দেখতে সুন্দরী, কিন্তু দেখ একটা ছোট জাতের মেয়েকে বৌমা করে নিয়ে আসলে। ছি ছি ছি, এ কি কাণ্ড, কি কাণ্ড! তোকে আমি কি বলি রে মালতী, সব আমার কপাল রে কপাল। 2 বৌমাকে তো দেখে শুনে ভালোভাবে নিয়ে এসেছি, একদম ধনী বাড়ির মেয়ে। আর একটা দেখো, সে আমি কি পছন্দ করেছি নাকি? আমার ছেলে নাকি প্রেম ভালোবাসা করে আর নিয়ে এসেছে। তাহলে তুই বল দেখি, এরকম একটা মেয়েকে ঘরে আনতে পারলো? দেখ নবিতা, আমি একটা কথা বলি, সে তোর ছোট বৌমা যেই ঘরের মেয়ে হোক না কেন, এমনিতে তো খুব ভালো রে, কাজকর্মে খুব পারদর্শী। তা ওরকম মেয়েকে তুই বৌমা হিসাবে মেনে কেন নিচ্ছিস না বলতো? মেনে নে, মেনে নে। এমনিতে তোর 2টো বৌমার থেকে ওই বৌমা অনেক ভালো রে। দেখবি ওই 2 দিন পর যদি তোর বৌমারা খেতে না দেয়, তোর ওই বৌমাই হবে তোর ভরসা। হ্যাঁ মালতী, তুই যাই বলিস আর তাই বলিস, তা বলে ওই মেয়েকে আমি আমার কখনো বৌমা হিসাবে মানবো না। আর হ্যাঁ, মনে রাখিস, আমি না খেয়ে থাকবো ঠিক আছে, তবু ওই মেয়ের হাতে আমি কখনো জল গ্রহণ করবো না রে। দেখ নমিতা, একটা কথা বলি, সময় থাকতে দাঁতের মর্যাদা করতে হয়। সময়টা একবার চলে গেলে সেই দাঁত কিন্তু আর কাজে লাগে না, মনে করে রাখিস। তুই কি জানিস মালতী, ওই মেয়ের জ্বালায় আমি 2 দণ্ড বাইরে মুখ দেখাতে পারি না কারোর কাছে, যে না তাই এসে বলে চলে যায়। তাহলে তুই বল, এরকম মেয়েকে কেন মেনে নেব? আমার একদম পছন্দ না। শুধু আমার ছেলেটার জন্য ওই মেয়েকে বাড়িতে তুলেছি, তা না হলে আমি কখনো তুলতাম না।
এমনভাবে নমিতা আর মালতী বসে বসে কথা বলতে থাকে। কিন্তু অন্যদিকে পূজাকে প্রতিনিয়ত অপমান শুনতে হয় ছোট জাতের মেয়ে বলে, কারণ তাকে সবাই উঠতে বসতে অপমান করত। কিন্তু সব কিছু শোনার পরও মুখ বন্ধ করে থাকতো পূজা। এমনভাবে কিছুদিন কেটে যায়। দুই জায়ে তাদের মধ্যে কথা বলতে থাকে। দিদি, ওই ছোট জাতের মেয়ের সাথে একই বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগছে না। মনে হয় যেন এখান থেকে আমি বাড়িতে চলে যাই। তুমি বলো না দিদি, আমরা কত বড় ঘর থেকে এসেছি, তারপরেও এই ছোট জাতের মেয়ের সাথে আমাদেরকে থাকতে হচ্ছে। আমারও একদম ভালো লাগছে না। বাইরে ঘাটে মুখ দেখাতে পারি না, সব সময় সবার মুখ থেকে শুনতে হচ্ছে কথাবার্তা। আমারও একদম ভালো লাগছে না। একটা কাজ করি, মায়ের কাছে গিয়ে বলি ওদেরকে যেন এই বাড়ি থেকে বের করে দেয়, তাহলে যদি আমাদের বাড়ির একটু মান সম্মানগুলো ফিরে আসে। আর এমনিতে মা তো বারণ করেছিল যে ওই মেয়ের হাতে থেকে নাকি কোনো কিছু খাবে না, তাহলে ওই মেয়ে এই বাড়ির কোনো কিছু কাজ করে না, সব কিছু শুধু আমাদেরকে করতে হয়। আর রানীর মতো পায়ে পা তুলে শুধু খেতে থাকে। শোন মেজো, একটা কাজ করি, তার থেকে মায়ের কাছে গিয়ে বলি আমরা ওই মেয়ের সাথে একই বাড়িতে থাকতে পারবো না, মায়ের যা করার মাই করবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই চলো, এক্ষুনি মাকে গিয়ে বলতে হবে। ওই মেয়েকে আমার একদম পছন্দ হচ্ছে না আর। তারপর বড় বৌমা এবং মেজো বৌমা নমিতার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। তখন সে বলতে থাকে, দেখো বৌমারা, তোমরা যেটা বলছো সেটা নয় ঠিক আছে, ওই মেয়েকে তো আমার একদম পছন্দ না। কিন্তু দেখো, ওই মেয়েকে যদি এই বাড়ি থেকে বের করি, তাহলে আমার ছোট খোকা যে তার সাথে সাথে চলে যাবে। আর বাইরে গিয়ে কি করবে না করবে তার কোনো ঠিক নেই। কি করে বাড়ি থেকে বের করি বলো তো? মা, তাহলে কি ওই মেয়ে এই বাড়িতে সারাক্ষণ ঘোরাফেরা করবে আমাদের সামনে? এটা হাত দেবে ওটা হাত দেবে, আর ভালো লাগছে না মা। যা মান সম্মান ছিল তার তো সব চলেই গেছে, এবার যেটুকু বেঁচে আছে সেটুকুও চলে যাবে ওই মেয়ের কারণে। বৌমা, আমি কি বলি বলো তো, আমার যে চার হাত পা পুরো বাঁধা হয়ে আছে, আমি এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না। এই মেয়ে এসে আমার বাড়িটাকে পুরো একদম অসাদল করে দিয়েছে। মা, আপনি তো আপনার ছোট ছেলেকে বাড়ি থেকে বের করতে পারবেন না, আর ওই মেয়ে তো এই বাড়িতে ঝেঁকে বসে আছে, ও যাবে না। তার থেকে একটা কাজ করুন তো মা, আমাদের এই সংসার থেকে ওদেরকে আলাদা করে দিন, তাহলে ভালোই হবে। যেটুকু মান সম্মান আছে তবু তো বাঁচবে না কি? আর এমনিতে ওই মেয়ে আলাদা হলে বুঝবে যে একা একা থাকার জ্বালা কত। কিন্তু বৌমা, ওদেরকে এমনভাবে আলাদা করা কি ঠিক হবে? ওই মেয়ে কেমন রান্না বান্না পারে তার কোনো তো ঠিক নেই। আমার ছোট খোকাটা কি খাবে না খাবে তারও কোনো ঠিক নেই। তাহলে তুমি বলো, এমনভাবে কি আলাদা করা ঠিক হবে? মা, এটাই তো সুবর্ণ সুযোগ। আপনি একটা কাজ করুন, এই সুযোগটা একদম হাতছাড়া করবেন না। ওই মেয়েকে যদি আলাদা করে দেওয়া হয়, তার সাথে ভাইও আলাদা হয়ে যাবে। আর ভাই যখন দেখবে যাকে বিয়ে করে নিয়ে এসেছে সে ভালোভাবে রান্না বান্না করতে পারে না, কাজকর্ম করতে পারে না, তখন কিন্তু ভাই রেগে মেগে ওকে বাড়িতে দিয়ে আসবে। আর এটাই তো সুযোগ মা, তখন ভাইকে আমাদের কাছে নিয়ে আবার একটা নতুন বিয়ে দিয়ে দেবেন আপনি। হ্যাঁ মা, আমারও তো মনে হয় দিদি যেটা বলেছে সেটা একদম ভালোই বলেছে। এই সুযোগটা আপনি একদম হাতছাড়া করবেন না মা, এটাই করুন। হ্যাঁ বৌমা, তুমি কিন্তু কথাটা বেশ মন্দ বলনি, ভালোই বলেছ। তাহলে কিন্তু আমাদেরকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ঠিক আছে, আমি আজই আমার খোকার সাথে কথা বলবো। নমিতার মুখ থেকে এমন কথা শুনে তার দুই বৌমা খুব খুশি হয়ে যায়। রাতে যখন তার ছোট ছেলে বাড়িতে আসে, তখন তার ছোট ছেলে বৌমাকে বলতে থাকে, দেখ ছোট খোকা, একটা কথা বলি, তুই যে নিচু জাতের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস সেটা তো আমার একদম পছন্দ হয়নি। তাই বলছি, তোদেরকে আমরা আর এখানে এমনভাবে বসে বসে খাওয়াতে পারবো না। এমনিতে তোর বউ কোনো সংসারে একটা কুটিও নাড়ে না, আর তোর বউয়ের হাতে তো জল আমরা স্পর্শও করবো না। তার থেকে তোরা আলাদাভাবে আলাদা হয়ে যা, তোরা আলাদা খাওয়া দাওয়া সব কিছু কর বাবা। কিন্তু মা, আপনি তো আমাকে কোনো কাজে হাত দিতে দেন না। আপনি বলেন যে আমার হাতের জল নাকি আপনি খাবেন না, যাতে আমি সংসারে কোনো কিছু জিনিসে যেন হাত না দিই। আমি নিচু জাতের মেয়ে বলে আপনি আমাকে অনেক অপমান করেন। একবার তো আমাকে কাজ করার সুযোগ তো দিন মা। এমনভাবে আলাদা করে দিলে যে আমরা পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যাব মা। এক সংসারে এতগুলো মানুষ থাকতে আমরা আমাদের মতো আলাদা থাকবো, এটা কি ভালো দেখায় মা? এই ছোট লোক মেয়ে ছেলে, আমি তোকে বলেছি কি আমার সাথে কথা বলতে? আমি আমার ছোট ছেলের সাথে কথা বলছি, তাহলে মাঝখানে তুই এসে কেন এরমভাবে কথা বলছিস? তাহলে কি তোর বাবা মা এইটুকু শিক্ষা পর্যন্ত দেয়নি নাকি? যখন দুটো মানুষ কথা বলে তার মাঝখানে কথা বলতে নেই?
মা, পূজা কি খারাপ কথা বলেছে? ও তো ভালোই কথা বলেছে। তাহলে তুমি ওকে এমনভাবে কথা কেন শোনাচ্ছ বলো তো? আর ছোট লোক কেন বলছো? ও এখন থেকে আমার বউ, আমার স্ত্রী, বুঝেছো? তাই ও এই বাড়িরই বউ, তাই ওকে সম্মান করতেও শেখো মা। তুমি যেমন তোমার দুটো বৌমাকে ভালোভাবে মাথায় করে রেখেছো, একে তো মাথায় করে রাখতে পারোনি। অন্তত একটু সম্মানটুকু দাও। বাবা ছোট খোকা, আমি তোকে এত ছোটবেলা থেকে এত ভালোবেসে বড় করে তুললাম, আর তুই কি না আমার যে কষ্ট না দেখে দুদিনের একটা মেয়েকে তুই এত ভালোবেসে ওর কষ্টটাকে বুঝছিস? বাবা খোকা বাবা। দেখো মা, তুমি যেটা অন্যায় করেছো আমি সেটা বলেছি। আর হ্যাঁ, তুমি বলছো যে আমরা আলাদা হয়ে যাব। ঠিক আছে, আমরা আলাদাই থাকবো। আর আমাদের সাথে তোমরা সম্পর্ক রাখলে রাখবে, না রাখলে না রাখবে মা, তবু আমি আমার স্ত্রীকে কখনো ছাড়তে পারবো না। এইসব কথা বলে রাহুল এবং রূপা তাদের নিজেদের ঘরে চলে যায়। পরের দিন সকাল থেকে তারা আলাদাভাবে রান্নাবান্না করে তাদের মতো করে খেতে থাকে। এই সব কিছু দেখে তারা দুই বৌমা খুব আনন্দ পায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে কুয়া থেকে জল আনতে গিয়েছিল রূপা প্রথম। তারপর তাদের বড় বৌমা এবং মেজো বৌমা জল আনতে আসে, আর রূপাকে দেখে বলতে থাকে, এই শোন, আগে আমাদের জল নিতে দে, তারপরে আমাদের যখন সব জল নেওয়া হয়ে যাবে লাস্টে তুই জল নিবি, বুঝেছিস? কেন কেন তোমরা আগে জল নেবে? তোমাদের থেকে তো আগে আমি এসেছি, তাহলে আগে আমি জল নেব, তারপর তোমরা নেবে। তোমরা কেন আমার থেকে আগে নেবে বলো তো? এই শোন ছোট লোক মেয়ে ছেলে, একদম আমাদের মুখে মুখে একদম কথা বলবি না, বুঝেছিস তো? কারণ আমরা চাই না যে তুই আমাদের থেকে আগে জল নে, যেন তোর না স্পর্শ কোনো জায়গায় না পড়ে, তোর ছোঁয়া পড়লে সেটা অসহ্য হয়ে যাবে। তাই আগে আমরা জল নেব, তারপর তুই জল নেবি। যদি বেশি কথা বলেছিস না, তারপর তোর দবা খাইয়ে দেবো, বুঝেছিস তো? দেখো দিদি, তোমরা সবসময় এমনভাবে আমাকে অপমান করতে থাকবে না। আমার এগুলো একদম পছন্দ হয় না। তোমরা যেমন মানুষ, আমিও মানুষ। তোমার গায়ে যেমন লাল রঙের রক্ত বইছে, আমার গায়েও লাল রঙের রক্ত বইছে। তারপরে আমি আর আলাদাটা কোথায় বলো তো? তোমরা সবসময় এমনভাবে আমাকে কথা শোনাতে থাকো, ছোট করতে থাকো। আমি কি মানুষ নই নাকি? দেখো দিদি দেখো, আলাদা হয়ে মুখে যে খুব বুলি ফুটেছে। বাবা, তা এত বুলি কোথা থেকে শিখে আসিস বলতো দেখি? নিজের বাপের বাড়ি থেকে কি সব কিছু শিখে আসিস নাকি? শোন, আমাদের সামনে এইসব নাটক একদম করবি না। তোর নাটক শোনার মতো আমাদের কোনো ইচ্ছা নেই। চল দেখি, আগে আমাদের জল নিতে দে, তারপর তুই জল নিবি। হ্যাঁ হ্যাঁ, দেখ বাজে মেয়ে ছেলে, তোর সাথে কথা বলার মতো আমাদের কোনো ইচ্ছা নেই। একটা বাড়িতে থাকি, অনেক কষ্ট করে থাকি, তোর মুখ দেখা যে আমাদেরও পাপ। তাই বলছি, সরে যায় এখান থেকে। আমরা আগে জল নিয়ে চলে যাব, তারপর তুই জল নিবি। তুই যদি আমাদের থেকে আগে জল নিয়েছিস না, তোকে এখান থেকে যেতে দেব না, মনে রাখিস। রূপা তার দুই জায়ের এমন কথা শুনে তার অনেক খারাপ লাগে। সবার সামনে এমনভাবে কথা শোনাচ্ছিল, তখন সে আর কোনো কিছু না কথা বলে সরে যায়। তারপর ওদেরকে জল নিতে দেয়। তারপর ও সবার শেষে জল নিয়ে বাড়ি ফিরে আসে। চলো না, আমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে আমাদেরকে কেউ চিনবে না, জানবে না, আমাদের আপনজনরাও আমাদেরকে দেখতে যাবে না। সেখানে আমরা দুজন ভালোভাবে দুজনের মতো থাকবো, অনেক ভালো সুখে থাকবো। আমরা খুব খুশিতে থাকবো। এখানে যে আমার দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে রূপা? আজ পর্যন্ত আমি তোমাকে কখনো চোখে জল দেখিনি। আজকে যে তুমি এমনভাবে কান্নাকাটি করছো, এমন তো কোনো কিছু ঘটনা ঘটেছে। তা না হলে তুমি তো এমনভাবে ভেঙে পড়ার মেয়ে নয়। কি হয়েছে বলো তো দেখি। তারপর রূপা রাহুলকে সব ঘটনা খুলে বলে, তার দুই যা তার সাথে কি ব্যবহার করেছে না করেছে। সব শুনে রাহুল অনেক অবাক হয়ে যায়। তারপর বলতে থাকে, এইসব তুমি কি বলছো? বৌদিরা তোমাকে এমনভাবে অপমান করেছে সবার সামনে? না না, এটা মেনে নেওয়া যায় না। সব সময় এমনভাবে তোমাকে অপমান করতে থাকবে সবার সামনে, এটা আমি চুপ করে থাকবো না। চলো, এক্ষুনি চলো, আমি এক্ষুনি দাদা বৌদিদের সাথে কথা বলবো। না না, তোমাকে এখন যেতে হবে না। এখন যদি তুমি গিয়ে কথা বলো, তাহলে ওরা এটাই ভাববে যে আমি তোমার কানে মন্তর দিচ্ছি, তোমাকে ঝগড়া করার জন্য পাঠিয়েছি। আবার আমাকে অনেক কথা শুনতে হবে। তুমি যেও না, তুমি ঝগড়া করে কোনো লাভ হবে না। যারা বলার দরকার তারা তো এমনিতেই বলবে। তোমাকে যেতে হবে না গো, তুমি এরকমই থাকো। কিন্তু রূপা, এমনভাবে চলতে থাকলে তো হয় না। তুমি কত সহ্য করবে? আর এমনভাবে ছোট জিনিসগুলোকে যদি আমরা না দেখি, তাহলে একটা সময় অনেক বড় ঘটনা ঘটতে পারে।
আমিও দেখতে চাই ওরা কত বলবে। বলতে বলতে তো একদিন মুখ ব্যথা হয়ে যাবে, আর সেই দিন তো চুপ হয়েই যেতে হবে। আমিও শুনে যেতে চাই যে ওরা কতটা নিচে নামতে পারে। এমনভাবে দিন কাটতে থাকে, আর অন্যদিকে মেজ বৌমা শুধু রূপচর্চা করতে থাকে। আর সে বাড়ির কোনো কাজ করতো না, প্রায় সময় বড় বৌমা সব কাজ করত। এমনভাবেই দুই বৌমার মধ্যে ঝগড়া লেগে যায়। মেজো, সব সময় কি রূপচর্চা করতে থাকবি নাকি? যা, আজকের রান্নাটা তুই কর। আর এমনিতে আমার শরীরটা যেন কেমন খারাপ খারাপ লাগছে, আজকেকার রান্নাটা তুই করে দে তো দেখি। কি বলছো দিদি, আমি করব রান্না বান্না? না না, আমি এখন রান্না বান্না করতে পারবো না। আর জানোই তো আমার গায়ের রঙটা কেমন সোনার মতো চকচকে, আর এই রূপ নিয়ে যদি আমি রান্না বান্না করতে যাই, আমি যে কালের জিউল হয়ে যাব। না না দিদি, তুমি আজকে রান্না বান্না করে নাও। আর এমনিতে আমি তো বাড়ির সব কাজ সারি। সে আমার জানা আছে তুই বাড়ির কত কাজ করিস, বাড়ির একটাও কুটি নাড়িস না, সব সময় আমি সব কাজ করে যাই। দেখ, আমি কাউকে এমনভাবে বসে বসে খাওয়াতে পারবো না। দেখো দিদি, আমি মানছি তুমি একটু বাড়ির বেশি কাজ করো, তা বলে আমাকে এমনভাবে কথা শোনাবে না কিংবা চোখ রাগাবে না। তোমার চোখ দেখে আমি ভয়ও পাই না। একটা কথা বলছি দিদি, আমি এখন রান্না বান্না কিছুই করব না, যা করার তুমি করে নাও। আর তখন সেখানে তার শাশুড়ি মা চলে আসে। আরে কি হয়েছে বৌমারা, তোমরা এমনভাবে নিজেদের মধ্যে ঝগড়া কেন করছো? সেই কখন থেকে দেখতে পাচ্ছি তোমরা চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছ। কি হয়েছে বলো তো দেখি। দেখুন মা, সংসারে তো সব কাজ আমিই করি, ছোট তো সবসময় রূপচর্চা করতে ব্যস্ত থাকে। আর আজকের আমি ওকে বলেছি রান্না বান্নাটা করতে, আমার শরীরটা খারাপ লাগছে, বলছে নাকি ও কিছুই করবে না। ও নাকি আগুনের সামনে গেলে নাকি কালো হয়ে যাবে, ওর নাকি সোনার মতো গায়ের রং। এইসব তুমি কি বলছো মা? এই সংসারটা যে তোমাদের, তাহলে তোমরা দুজন তো মিলে মিশে ভালোভাবে সংসারটাকে আঁকলে রাখবে। তাহলে তোমরা যদি এমনভাবে ঝগড়া করো কিভাবে চলবে বলো তো? আর তুমি এইসব কি কথা বলছো বলো তো? এই সংসারের মধ্যে থাকতে গেলে তো কাজকর্ম করতে হবে, তা বলে তুমি কোনো কাজ না করবে, সেটা কি করে হয় বলো তো মা? দেখুন মা, আমি অত কারো জ্ঞান শুনতে পারবো না। আমি একটা কথা বলছি, আমাদের হাঁড়ি আলাদা করে দিন, আমরা সবার মতো যে যার মতো আলাদা থাকবো, আলাদা হয়েই খাবো, সব থেকে ভালো হবে। এতজনের রান্না আমি একা করতে পারবো না কখনো, আলাদা করে দিন আমাদেরকে। হ্যাঁ মা, এটাই ভালো হবে। আপনি তার থেকে সবাইকে হাঁড়ি আলাদা করে দিন, যে যার মতো সংসার সেই করবে, এটাই ভালো হবে মা। এইসব তোমরা কি বলছো বৌমারা? হাঁড়ি আলাদা করে দেবো মানে? এমনভাবে আলাদা হয়ে যেও না মা। দেখুন মা, এমনভাবে আমার আর ভালো লাগছে না, আমি আলাদা হতে চাই, আর আমাকে আলাদা করে দিন তো, আমি আমার বরকে নিয়ে আলাদা হয়ে যাব। দুই বৌমা যখন একান্ত আলাদা হয়ে যাওয়ার কথা বলছে বারবার, তখন নমিতা মেনে নেয়, আর তখন বলে দেয় যে ঠিক আছে, তোমরা তোমাদের মতো আলাদা থাকতে পারো। পরের দিন দুপুরবেলা নবিতা তার বড় বৌমার ঘরে গিয়ে বলতে থাকে, বড় বৌমা, আজ যে এত বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত তুমি যে আমাকে ভাত খেতে দাওনি মা। আমার যে খুব খিদে পেয়েছে, আবার তো ওষুধও খেতে হবে। মা, আমাকে দুটো খেতে দাও এবার। না মা, আমি তো আপনার জন্য রান্না করিনি, আর আমি আমার বরের জন্য আমার জন্য রান্না করেছি, আপনার জন্য কোনো রান্না করিনি। কাল তো আপনি সবাইকে আলাদা করে দিয়েছেন, তাহলে তাহলে আমরা কিভাবে আমরা রান্না করব বলুন তো? এইসব তুমি কি বলছো বড় বৌমা? কাল তো তোমরা এইটা নিয়ে ঝগড়া করছিলে, আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে, তাই জন্য অবশেষে আমি আলাদা করে দিলাম। কিন্তু আমি এবার খাওয়া দাওয়া করব কি করে, তোমরা যদি তোমাদের নিজেদের মধ্যে রান্না বান্না করে ফেলো? দেখুন মা, একটা কথা বলছি, যা হওয়ার হয়ে গেছে, আর এখন আমরা আলাদা হয়ে ভালো শান্তিতে আছি। আপনি আপনারটা দেখে নিন, আর আমি আপনার জন্য কোনো রান্না বান্না করতে পারবো না আর। নমিতা তার বড় বৌমার মুখ থেকে এমন কথা শুনে তার খুব খারাপ লাগে। এ কি মা, আপনি আমার ঘরে কেন এসেছেন? আপনার কি কিছু দরকার আছে? হ্যাঁ মেজ বৌমা, আমারই খুব জোরে খিদে পেয়েছে, তুমি আমাকে দুটো খেতে দাও মা। আমার যে আবার ওষুধ খেতে হবে, জানোই তো ভাত না খেলে ওষুধ খাবো কি করে। কিন্তু মা, আমিও তো আপনার জন্য কোনো রান্না বান্না করিনি, তাহলে? আর আপনি তো জানেন আমি কত বড় কুঁড়ে, আমি নিজের জন্য ঠিকভাবে রান্না বান্না করতে পারি না, আর আপনার জন্য কিভাবে রান্না বান্না করব বলুন তো মা? আমার দ্বারা এসব সম্ভব না। আপনি একটা কাজ করুন, আপনার বড় বৌমার ঘরে যান।
কিন্তু মেজো বৌমা, আমি যে এক্ষুনি বড় বৌমার ঘরে থেকেই তোমার ঘরে আসলাম। প্রথম তো বড় বৌমার ঘরেতে গিয়েছিলাম, কিন্তু ও যে আমার জন্য কোনো রান্না বান্না করেনি। তুমি আমাকে দাও না মা দুটো খেতে। তাছাড়া একটা কাজ করো, চলো মা, তুমি রান্না করবে, চলো, আমি তোমাকে নয় একটু সাহায্য করে দেব। না না মা, আমি এখন রান্নাঘরে যেতে পারবো না। আর ওইসব রান্নাবান্না করতে তো এমনিতে আমার ভালোই লাগে না, আপনি তো আগে থেকেই জানেন। তাহলে ওইসব আমি এখন করতে পারবো না। আপনি একটা কাজ করুন, এখান থেকে যান তো। আর হ্যাঁ, যদি খাবার কিছু না থাকে আপনার ছোট বৌমার ঘরে গিয়ে যান। তারপর নমিতা তার মেজ বৌমার মুখ থেকে এমন কথা শুনে তার আরও খারাপ লাগে। তারপর সে তার নিজের ঘরে চলে আসে। সে সেদিন আর কোনো কিছু খায়নি। পরের দিন সকালে নবিতা সেই পাড়ার মালতী কাকিমার সাথে কথা বলতে থাকে। কি রে নবিতা, তোর আজকের মুখটা এত শুকনো শুকনো কেন লাগছে রে? কি হয়েছে বল না রে। তোকে আর কি বলি রে মালতী, সব যে আমার কপাল। কাল থেকে আজ পর্যন্ত আমি দাঁতে কোনো কুটি কাটেনি। আমার যে খুব জোরে খিদে পেয়েছে। দুই বৌমা হাঁড়ি আলাদা করে নিয়েছে। আমাকে কেউ রান্না বান্না করে খেতেও দিচ্ছে না। আমাকে বলে দিয়েছে যে আমার জন্য আর কোনো রান্না বান্না করতে পারবে না। দেখ নবিতা, তোকে একটা কথা বলি, এটা তো হাওয়ারই ছিল। আর এমনিতে তুই তো জানিস তোর বৌমা দুটো শুধু রূপচর্চা করতে ব্যস্ত থাকে আর অহংকার। বড় বাড়ি থেকে নিয়ে এসেছি বলে তাদের যে মাটিতে পা পড়ে না। আর এমনিতে তুই সবসময় বলিস যে তোর ছোট বৌমা নিচু জাতের মেয়ে। একবার তার কাছে গিয়ে দেখ রে, সেই হচ্ছে তোকে সাথ দেবে রে। মালতী রে, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। আর আমার এত অহংকার ছিল, আজকে সব কিছু ভেঙে গেল রে। আমার তিনটে বৌমা সব হাঁড়ি আলাদা হয়ে গেছে, আর একা বাড়িতে আমি পড়ে আছি। সত্যি এই জীবন যে আর রাখতে ভালো লাগছে না। তুই একটা কাজ কর রে নবিতা, তুই তোর ছোট ব্যাটার কাছে যা। তোর ছোট ব্যাটা দেখবি তোকে খুব কাঁড়োর জন্যেতে রাখবে। আর তোর ছোট বৌমা এমনিতে নে খুব ভালো, মাঝে মাঝে তো আমাদের বাড়িতে আসে, কথাবার্তাও বলে। কিন্তু খুব ভালো রে তোর ছোট বৌমা, মনের দিক থেকে অনেক নরম মনের মেয়ে রে। তারা এমনভাবে দুজন কথা বলতে থাকে, আর পিছন থেকে এই সব কথাবার্তা শুনছিল নমিতার ছোট বৌমার রূপা। আর সব কিছু শুনে তার খুব খারাপ লাগে। মা, আমি যে আপনার জন্য খাবার নিয়ে এসেছি। শুনেছি কাল থেকে আপনি কিছুই খাননি। তাড়াতাড়ি এই খাবারটা খেয়ে নিন তো। আপনার যে আবার তো অনেক ওষুধ খেতে হবে। আপনার যে শরীরও খারাপ, এমনভাবে না খেয়ে থাকলে আরও যে শরীর খারাপ হয়ে যাবে মা। এই মেয়ে, তোমাকে কে বলেছে আমি কাল থেকে কিছুই খাইনি? আর তুমি আমার ঘরে আসার সাহস তোমাকে কে দিয়েছে? তোমার ভাত আমি খাবো না, এখান থেকে নিয়ে চলে যাও। মা, আমি জানি, আমি সব কিছু জানি মা। মা, আপনি তো আমার ওপর রেগে আছেন, আমার সাথে কথা বলতে চান না। কিন্তু ভাত কি কোনো ক্ষতি করেছে আপনার? তাহলে ভাত তো লক্ষ্মী, যেটা অন্ন আমাদের মা লক্ষ্মীই দেয়। তাহলে ভাতের ওপর কেন রাগ করবেন? মা, এখন সব রাগগুলো একটু পাশে রেখে ভাতগুলো খেয়ে নিন তো মা। আপনার শরীরটাকে তো বাঁচাতে হবে, আপনাকে যে সুস্থ থাকতে হবে মা। রূপা তার শাশুড়ি মাকে অনেকবার বলার পর তারপর তার শাশুড়ি মা সেই ভাতগুলো খেতে থাকে। পরের দিন সকালে নবিতা তার ছোট বৌমার কাছে গিয়ে বলতে থাকে, তুমি কি আমার জন্য চাল বসিয়েছো? তাহলে যে আমাকে দুপুরবেলা দুটো খেতে দিতে পারবে। মা, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি যে চাল নিয়েছি আপনার জন্য, আমি জানি আপনি খাবেন, তাই জন্য আমি চাল নিয়েছি। আর হ্যাঁ, আজকেকার পর থেকে আপনার খাওয়ার কোনো চিন্তা হবে না। আমি সময়ে সময়ে আপনাকে খেতে দিয়ে আসবো। দেখো ছোট বৌমা, আমি যে তোমার সাথে যা ব্যবহার করেছি তা অনেক খারাপ ব্যবহার করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি যাদেরকে নিয়ে এত গর্ব করতাম আজ তারাই আমার থেকে দূরে সরে গেছে। আর তোমাকে কত না কথা শুনিয়েছিলাম, আমি তোমাকে একদম পছন্দ করতাম না। আর সেই তুমিই আমার কাছে আছো, তুমি আমাকে সাথ দিচ্ছ, আমার পাশে আছো মা। বা, আগে যা হওয়ার হয়েছে সেগুলো আপনি ভুলে যান তো। এখন নতুন করে সব কিছু শুরু হচ্ছে, তাহলে এগুলো নিয়েই থাকুন মা। পুরনো জিনিস মনে না করাই ভালো হবে। ওগুলো যত মনে করবেন তত নিজে থেকেই খারাপ লাগবে মা। এখন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকবো, খুব আনন্দে কাটাবো জীবন। মা রে, আমি তোকে যে নিচু জাত বলে অনেক অপমান করেছি রে মা। কিন্তু তখন যে আমি অহংকারী ছিলাম, এটাই ভাবতাম যে তোরা আমাদের থেকে অনেক নিচে।
কিন্তু এখন বুঝতে পারছি রে মা, এই জাত বলে কোনো কিছু হয় না রে মা। মানুষের মনুষ্যত্বটা সব থেকে বড় রে মা। মা, আমি তো আগেই বলেছিলাম এইসব কথা ভুলে যান। আসুন তো আমরা বসে বসে এখন একটু কথা বলি, তাহলে দেখবেন আপনারও ভালো লাগবে আর আমার তো খুব ভালো লাগবে মা। নবিতা তার ছোট বৌমাকে মেনে নেয় এবং তাকে আর কোনো অপমান করে না, তাকে নিজের মেয়ের মতো করে রাখে। তারপর থেকে তারা অনেক হাসি খুশিতে জীবন কাটাতে থাকে। ইস বাবা, আমি এই দিয়ে ভাত খাবো? এটা তুমি আমাকে কি দিয়ে ভাত খাওয়াচ্ছ বাবা? কেন রে মা, আমাদের বাড়িতে যেমন খাওয়া দাওয়া হয় ঠিক তেমনই তো খাওয়া দাওয়া দিচ্ছি তোকে মা। ঠিক আছে বাবা, বিয়ের আগে যা হয়েছে হয়েছে, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে বাবা। আমি শ্বশুরবাড়ি থেকে এখানে এসেছি 2 দিন ঘোরার জন্য, আর শেষ পর্যন্ত কিনা এই 2 দিনেও তুমি আমাকে শুধুই ভাত খাওয়াবে? হ্যাঁ রে মা, কি আর করব, আমার অবস্থা তো তুই জানিসই। আমি আর তো তেমন কোনো কাজ কাম করি না, এমন ভাবেই আমার দিন চলে। ঠিক আছে বাবা, তোমার যেমন দিন চলে চলুক। তাই বলে তোমার মেয়ে এতদিন পরে তোমার বাড়িতে এসেছে, আর তুমি কি না তাকে একটু মাছ মাংস কিনেও খাওয়াতে পারছো না? কেমন বাবা তুমি? আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আজকে যা রান্না করেছি তাই দিয়ে খেয়ে নে। তোকে আমি কথা দিচ্ছি, তুই এখানে থাকাকালীন তোকে একদিন আমি ঠিকই মাছ কিংবা মাংস কিনে এনে অবশ্যই খাওয়াবো। ধুর, এই জন্যই বলেছিলাম বাবার বাড়ি আমি যাব না, ওখানে আমার ভালো লাগে না। সেই শেষ পর্যন্ত কিনা আমাকে এখানে আসতে হলো। কেন রে মা, বাবার বাড়িতে আসতে বুঝি তোর ভালো লাগে না? তোর বাবা কেমন আছে, কি করছে, তোর কি দেখতে মন চায় না মা? না বাবা, আমার দেখতে মন চায় না। আমি শ্বশুরবাড়িতে অনেক ভালো আছি, আর শ্বশুরবাড়ি থেকে কেন এত বাবার বাড়িতে আসবো বলো তো? নেহাত, তুমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক অনুরোধ করে এসেছিলে আমাকে এখানে আসার জন্য, তাই তো আসা, না হলে এই ধ্যারে গ্রামে কে আসতো? মারে, এখানেই তো তুই বড় হয়েছিস, তোর ছোট থেকে বড় হওয়া এইখানে, আর তুই আজ এই গ্রামকে এত অপমান করছিস? হ্যাঁ বাবা, আমি বলছি এই জীবন আমার ভালো লাগে না। আমি একটা সুখী জীবন পেয়েছি, আর সেই সুখী জীবনই কাটাতে চাই। কবে যে এইখানে থাকার মেয়াদ শেষ হবে আর কবে যে আমি শ্বশুরবাড়িতে চলে যাব সেই দিনই গুনছি। পিঙ্কির কথায় তার বাবা অনেক কষ্ট পায়। এমন ভাবে চলতে থাকে তাদের বাবা মেয়ের কথোপকথন। ধুর, কবে যে আমি চলে যাব আমার শ্বশুরবাড়িতে, এইখানে যে আর আমার একদমই ভালো লাগছে না। কি যে করি, কেন যে এই গ্রামে আসতে গেলাম? এই গ্রাম জীবন থেকে তো আমি মুক্তি পেয়েছিলাম, ভেবেছিলাম আর কোনোদিনও এই গ্রামে ফিরবো না। এই গ্রামে থেকে আমি জীবনে কি পেয়েছি? কিচ্ছু পাইনি। কিন্তু এখন যে জীবন পার করছি, এই জীবন আমার জন্য অনেক সুখের। কবে যে আমি এই গ্রাম থেকে চলে যাব আর কবে যে আমার স্বামী এসে আমাকে নিয়ে যাবে সেটাই ভাবছি। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমার স্বামী এখানে চলে আসবে। ঠিক এমন সময় পিঙ্কিদের পাড়ার এক প্রতিবেশী উপস্থিত হয়। কি রে পিঙ্কি, কেমন আছিস বলতো মা? কতদিন পরে যে তোর দেখা। হ্যাঁ, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বলো তো? হ্যাঁ রে মা, আমিও তো ভালোই আছি। তা কি খবর, জামাই বাবা জীবন কবে আসবে? হ্যাঁ কাকিমা, আসবে আসবে, 2-1 দিনের মধ্যে ঠিকই আসবে। আমি তো এখানে এসেছিলাম 2-4 দিন থাকার জন্য, 2-4 দিন শেষ হলেই চলে যাব। কি বলছিস রে মা, বিয়ে হয়েছে কতদিন হলো? সেই যে শ্বশুর বাড়ি চলে গেলি, তারপর এই প্রথম আসলি, আর সেই কিনা মাত্র 2-4 দিনের জন্য? কেন রে মা, আর কি বেশি দিন থাকা যেত না? কি বলছো কাকিমা, এইখানে আর কতদিন থাকবো? আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। এই পরিবেশ আমার মোটেই পছন্দ নয়। এসব কি কথা? তুই তো এখানেই বড় হয়েছিস, এইখানে মানুষ, আর তুই কিনা বলছিস এইখানে তোর ভালো লাগছে না? এ আবার কেমন কথা বলতো? ঠিকই তো বলেছি কাকিমা, এইখানে কি আছে বলতো? না আরামদায়ক ঘর, না আরামদায়ক খাবার। এইখানে তো আমার মোটেই ভালো লাগছে না। নেহাতি আমার বাবা আমার শ্বশুর শাশুড়িকে অনেক অনুরোধ করেছিল, তাই এখানে আসা, না হলে এই গ্রামে আর ফিরতো কে? আমি তো আর ফিরতাম না। তুই এই গ্রামে ফিরতিস না মানে? তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে, আর তুই কিনা এই গ্রামে আর ফিরতে চাস না?
কি বলছো কাকিমা? আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে? কি এমন কষ্ট করেছে আমার জন্য? সেই ছোট থেকে অভাব আর অভাব, না পেয়েছি ভালো মন্দ খেতে আর না পেয়েছি ভালো মন্দ পোশাক। এ আবার কেমন কষ্ট করেছে আমার বাবা আমার জন্য। সুখ তো আমি এখন পাচ্ছি আমার স্বামীর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আমাকে কত ভালোবাসে। বাবার কাছে আমি কিছুই পাইনি, তাই তো এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। শোন মা, সব ঠিক আছে, বড় বাড়িতে বিয়ে হয়েছে বলে বাবার এই কুড়ে ঘরটাকে আবার ভুলে যাস না মা। এইখানেই তুই বড় হয়েছিস, এইখানেই তোর সব স্মৃতি পড়ে আছে। এমন ভাবে বাবাকে ছোট করে কথা বলিস না মা। তুমি থামো তো, ওই বাবাকে আবার সম্মান কিসের? যেই বাবা ছোট থেকে আমাকে ভালো করে আদর যত্ন করে লালন পালন করতে পারেনি, সেই বাবাকে আবার কেমন করে সম্মান করব বলো তো? ঠিক আছে রে মা, যা হয়েছে হয়েছে। তবে একটা কথা, বাবাকে কখনো অসম্মান করিস নে। তুই বাবার চোখের মণি। তুই চলে যাওয়ার পর থেকে তোর বাবা কত অসহায় হয়ে পড়েছে। তা যাকগে, আমি এখন যাই, তোর কাকু আবার ঘরে আসবে। হ্যাঁ ঠিক আছে কাকিমা, যাও। শোনো বাবা, তোমাকে 5,000 টাকা দিলাম। এই টাকাটা নিয়ে তুমি গিয়ে বাজার করে আনো। আর তোমার জামাই আজকে আসবে। তাছাড়া তোমার জামাইকে তো ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা তোমার নেই বাবা। আমি তোমাকে টাকাটা দিলাম, গিয়ে বেশি করে একটু খাসির মাংস, মুরগির মাংস আর ইলিশ মাছের সাথেও যদি বড় চিংড়ি বা মাছ পাও তাই নিয়ে আসবে। আর শোনো বাবা, এই টাকা থেকে যে টাকাটা ফিরবে সেই টাকাটা এনে আমার হাতেই দিও। এই টাকা যেন আবার তুমি মেরে নিও না বাবা। মারে, তুই আমাকে এ কি কথা শোনালি? তোর টাকা আমি মেরে নেব? আমাকে তুই এত বড় কথা বলতে পারলি মা? হ্যাঁ বাবা, বলতে পারলাম। কেন বলতে পারবো না? তুমি তো একসাথে এত টাকার বাজার কখনো করনি। আর আমার থেকে টাকাটা পেয়ে ভেবেছো মেয়ের টাকা, নিলে কোনো অসুবিধা নেই। কিন্তু তা করলে হবে না বাবা। এই টাকা থেকে বাজার করে যেই টাকাটা ফিরবে সেই টাকাটা তুমি আমাকে দিও বাবা। এই টাকায় যেন তুমি আবার হাত দিও না। না রে মা, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোর বরের জন্য তোর থেকে আমার টাকা নেওয়া লাগতো না রে মা। আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার জামাইকে খাওয়াতে পারতাম। কিন্তু কিন্তু তুই ধনী বাড়ির বউ হয়েছিস, তোর বরের খাওয়ার মতো জোগাড় করার ক্ষমতা ভগবান আমাকে দেয়নি। তাই তো তোর এত বড় কথা শোনার পরেও তোর টাকা দিয়ে তোর স্বামীর জন্য আমাকে বাজার করতে হবে। যাকগে, যা মা, তুই ঘরে গিয়ে বস, আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ বাবা, যাও গিয়ে বাজারটা করে আসো। আর শোনো, কোথাও গিয়ে আবার আড্ডা জমিও না। তোমার জামাই চলে আসবে, আমাকে তার খাওয়ার জন্য রান্না করতে হবে। যত জ্বালা আমার, বাড়িতে কোনো চাকরও নেই যে সে রান্না করে দেবে। আমার স্বামী আসবে, আমাকে রান্না করে খাওয়াতে হবে। মারে, তুই চিন্তা করিস না, আমি বাজার করে এনে আমি রান্নাটা করে নেব। তোর আর কষ্ট করে রাঁধতে হবে না। তোদের বাড়িতে বড় বড় চাকর আছে, তারাই করে। অনেকদিন তো তোকে কিছু করতেই হয় না, তার থেকে বরং তোকে কিছু করতে হবে না রে মা, আমি সব করে নেব। ঠিক আছে বাবা, তাহলে তাই করো। তুমি বাজারটা করে এসে রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিও। আর শোনো, রান্না যেন কোনো রকম ভাবে খারাপ না হয়। আমার স্বামীর পছন্দ হতে হবে তোমার রান্না। বাবা, কেমন আছেন? আপনি ভালো আছেন তো বাবা? হ্যাঁ বাবা, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমি তো ভালোই আছি। তা আপনি এখানে বসে রান্না করছেন যে? না না বাবা, তেমন কিছু না। আসলে আমি তো সবসময় রান্না করি, তাই আর কি। কেন বাবা, আপনি কেন রান্না করছেন? আপনার মেয়ে কেন রান্না করতে বসেনি? আরে তুমি এটা কি বলছো? আমি রান্না করতে বসবো? তোমার কি মাথাটা গেছে নাকি? কেন? আমার মাথা যাওয়ার কি আছে? রান্না তো তুমি করতেই পারো, আর তাছাড়া ভালোই রান্না করো। তাহলে তুমি কেন রান্না করতে বসোনি বলো তো? আরে তুমি বুঝতে পারছো না, আমি রান্না করতে বসলে এক্ষুনি আমার হাত মুখ পুড়ে যেতে পারে। আর এটা কেমন করে হয় বলো তো? অনেকদিন হলো রান্না করি না, তাই বাবা চাইলো বাবা নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবে। না পিঙ্কি, এটা একদমই মেনে নেওয়া যায় না। তুমি বাবাকে দিয়ে রান্না করাচ্ছ?
এতদিন পরে এসেছো, কোথায় বাবাকে তুমি সেবা যত্ন করবে তা নয়, তুমি তোমার বাবাকে দিয়ে রান্না করাচ্ছ। এটা একদম ভালো কাজ নয় পিঙ্কি। আহা বাবা, তুমি আমার মেয়েটাকে এমন করে বলো না। আসলে ও তো রান্না করতে চেয়েছিল, আমি ওকে বারণ করেছি, আমি ওকে রান্না করতে না করেছি। রান্নাটা আমি করে দেব বাবা, তুমি চিন্তা করো না। আরে তুমি এসেছো সবে মাত্র, আর এইসব বিষয়ে কথা না বললেই কি নয়। চলো ঘরে চলো, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপরে তোমাকে খেতে দেব। সে ঠিক আছে পিঙ্কি, কিন্তু আমি এক্ষুনি চাইছি বাবাকে রান্না থেকে তুলে তুমি রান্না করতে বসবে। না গো, এটা হয় না। আমার রান্না করতে ভালো লাগে না। আমি কেন রান্না করব বলো তো? আমি কতদিন হলো রান্না করি না। আর তাছাড়া তোমাদের বাড়িতে কি রান্না করার লোকের অভাব আছে? সেই যে রান্না করা বন্ধ করেছি, আর একদমই ভালো লাগে না রান্না করতে। হ্যাঁ গো, তুমি এত দামি দামি মিষ্টি আর এত বাজার কেন আনতে গেলে বলো তো? কেন, কি হয়েছে? শ্বশুর বাড়িতে আসলে তো মিষ্টি আনতেই হয়, তাই মিষ্টি এনেছি। সে ঠিক আছে, শ্বশুরবাড়িতে আসলে মিষ্টি আনতে হয় সেটা আমিও জানি। তাই বলে এত দামি মিষ্টি আনার তো কোনো দরকার ছিল না। তাও সেই শহর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছো। কেন, আমাদের গ্রামে কি কোনো মিষ্টির দোকান ছিল না? এসব তুমি কেমন ধরনের কথা বলছো বলো তো পিঙ্কি? তোমার বাবার বাড়িতে এসেছি, ভালো মিষ্টি নিয়ে এসেছি, আর সেখানে তো তোমার খুশি হওয়ার কথা। তুমি কি না খুশি না হয়ে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? হ্যাঁ, এতগুলো কথা শোনাবো না তো কি করব? এত দামি মিষ্টি কখনো আমার বাবার পেটে পড়েছে নাকি, যে আমার বাবা এত দামি মিষ্টি খেতে পারবে? আরে শোনো, এই মিষ্টি খেলে হয়তো আমার বাবার পেট খারাপ করতে পারে। এর থেকে ভালো হয় মিষ্টিগুলো তুমি আমাকে দিয়ে দাও, আর বাজার থেকে সস্তা দামের মিষ্টি পেলে সেগুলোই আমাদের বাড়ির জন্য নিয়ে আসো। পিঙ্কি, তোমার ব্যবহার কিন্তু দিনের পর দিন খারাপই হয়ে যাচ্ছে। সামান্য মিষ্টির জন্য তুমি এত নিচে নামতে পারো, তা আমি কল্পনাও করতে পারিনি। এখানে কল্পনা করার কি আছে? আমি তো ঠিক কথাই বলেছি। বাবা এত দামি মিষ্টি খেতে পারবে না। এই মিষ্টিটা বরং তুমি আর আমি খেয়ে নি। আমি বরং বিকালে সস্তার মিষ্টি এনে বাবাকে দিয়ে দেব, কোনো চিন্তা করো না। বুঝতে পেরেছি। এই মেয়েটা ধনী বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে অহংকার খুবই পরিমাণে বেড়ে গিয়েছে। এর অহংকার আমাকে ভাঙতেই হবে, না হলে পিঙ্কি কখনোই বুঝতে পারবে না যে এত অল্প সময়ের মধ্যে নিজেকে এত পরিবর্তন করা ভালো না। ইস বাবা, এটা তুমি কি রান্না করেছো? ছি, এই রান্না মানুষ খায় নাকি? আমি তোমাকে কতবার করে বলে দিলাম রান্না যেন ভালো মতো হয়, আর তুমি কিনা শেষ পর্যন্ত এই রান্না করেছো। আমার স্বামী এসব রান্না খেতে পারে না বাবা, তোমাকে কতবার করে আর বলতে লাগবে? কেন রে মা, রান্না কি খুব খারাপ হয়েছে? আসলে আমি তো ভালো মতোই রান্না করেছি। আমি যে রান্না করতে পারি না তা তো নয়, আমি তো সবসময় রান্না করি। কিন্তু তুই যে এমন করে বলছিস, তা তো হওয়ার কথা না। কে বলেছে বাবা আপনার রান্না খারাপ হয়েছে? আপনার রান্না খুবই সুন্দর হয়েছে, অসাধারণ, চমৎকার রান্না। এমন রান্না এর আগে আমি কখনো খাইনি বাবা। আপনার রান্না আমার খুবই পছন্দ হয়েছে। এটা তুমি কি বলছো? বাবার রান্না তোমার কেমন করে পছন্দ হলো বলো তো? আমার শ্বশুর বাড়িতে কত ভালো ভালো পদের রান্না হয়, কত টেস্টি রান্না, আর সেই সব রান্না ফেলে তুমি কিনা আমার বাবার রান্নার প্রশংসা করছো? হ্যাঁ পিঙ্কি, বাবার রান্নার প্রশংসাই করছি। বাবা তো খারাপ কোনো রান্না করেনি, বাবা অনেক ভালোবাসা নিয়ে রান্নাটা করেছে, আর সেই রান্না কখনোই খারাপ হতে পারে না। তোমার মুখের স্বাদ পাল্টেছে পিঙ্কি, তাই তোমার মুখে ভালো লাগছে না। আহা বাবা, থেমে যাও, আমারই ভুল হয়েছে, হয়তো অন্যমনস্ক ছিলাম, তাই হয়তো লবণ লঙ্কা যা হোক একটা কম হয়ে গেছে। তোমরা চিন্তা করো না বাবা, রাতের খাবারটা আমি আরো ভালো করে রান্না করব। না না বাবা, আপনাকে এ বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। রান্না মোটেও খারাপ হয়নি, রান্না খুবই সুন্দর হয়েছে। ধুর, ভালো লাগে না। আমার বরটা আসার পর থেকে আমার বাবা যেন আমার বরের মাথা খেয়ে নিয়েছে। আমার বর আমার কোনো কথাই যেন সহ্য করতে পারে না। সব হয়েছে এই অসভ্য বাবার জন্য। কি পিঙ্কি, তোমার সাহস দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এ কেমন আচরণ? তুমি অর্থের লোভে অন্ধ হয়ে গেছো। তুমি তোমার এই জীবন ছেড়ে একটা সুখী জীবন পেয়েছিলে,
কিন্তু সেই সুখী জীবন পাওয়ার পরে তুমি তোমার অতীতকে এত সহজে ভুলে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। তোমার অনেক অহংকার হয়ে গেছে পিঙ্কি। তোমার এই অহংকার না ভাঙলে তোমাকে বউয়ের স্বীকৃতি দিতে পারবো না। কি বলছো বাবা? এটা তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছি। আমি এসে থেকেই দেখে যাচ্ছি পিঙ্কি আপনার সাথে কত খারাপই আচরণ করে যাচ্ছে। এগুলো মেনে নেয়ার মতো নয় বাবা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পিঙ্কির সাথে সংসার করব না। যেদিন দেখবো পিঙ্কি নিজের ভুল বুঝতে পেরেছে, পিঙ্কির মধ্যে থেকে অহংকার কেটে গেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, সেদিনই আমি পিঙ্কিকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তার আগে আমি পিঙ্কিকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না বাবা। ঠিক আছে বাবা, আমি এখন আসলাম। ভাগ্যে লেখা থাকলে আবার পরে দেখা হবে। এটা তুমি কি বলছো? আমারও তো তোমার সাথে যাওয়ার কথা। তুমি আমাকে না নিয়ে একাই একাই চলে যাবে? হ্যাঁ গো, আমি তোমাকে নিয়ে যাব না। তুমি এখানেই থাকো তোমার বাবার সাথে। কেন এমনটা করছো? আমাকে নিয়ে চলো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি এখানে থাকতে পারছি না, আমাকে নিয়ে চলো প্লিজ। হ্যাঁ বাবা, আমার মেয়েটাকে এমন ভাবে কষ্ট দিও না। আমার মা মরা মেয়েটা ছোট থেকে অনেক কষ্ট পেয়েছে। যেই কিনা সে সুখের মুখ দেখেছে তাকে আবার এমন ভাবে কষ্ট দিও না বাবা। বাবা, আমাকে এমন ভাবে অনুরোধ করবেন না। আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটাই সঠিক। আমি পিঙ্কিকে এখানে রেখে গেলাম আপনার দায়িত্বে। এই বলে পিঙ্কির স্বামী সেখান থেকে চলে গেল। হয়েছে তো শান্তি, এটাই তো চেয়েছিলে। আমার সুখ তো তোমার সহ্য হচ্ছিল না, তাই আমার স্বামীর সাথে এইভাবে তুমি আমাদের বিচ্ছেদ করিয়ে দিলে। না রে মা, এটা তুই কি বলছিস? আমি কেন চাইবো আমার মেয়ে জামাইয়ের মধ্যে অশান্তি হবে? আমার জামাই আমার মেয়েকে রেখে এইভাবে চলে যাবে? আমি কখনো চাইনি রে মা। সেটা তো আমি ভালোভাবে বুঝতে পারছি বাবা, তুমি কি চেয়েছো আর কি চাওনি। এসে থেকেই একটার পর একটা অশান্তি। আমার আর ভালো লাগছে না বাবা, আর ভালো লাগছে না। এখানকার পরিবেশে আমি আর নিজেকে মানাতে পারছি না। কেমন ভাবে থাকবো এখানে? কবেই বা চলে যাব আমার শ্বশুর বাড়িতে। কিন্তু আমার স্বামী তো আমাকে আর নিয়ে যাবে না বলে গেল। কি করব আমি? আর ভালো লাগছে না। কি রে মা, এখনো কি তুই মন খারাপ করেই থাকবি? তুমি আবার কেন এসেছো বাবা? তুমি এখান থেকে চলে যাও, আমার একদম ভালো লাগছে না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কেন রে মা, কি এমন অপরাধ আমি করেছি যে তুই তোর বাবার সাথে কথা বলতে চাস না? ও আচ্ছা, তার মানে তোকে তোর শ্বশুর বাড়িতে তোর শ্বশুর শাশুড়িকে বলে আনিয়েছি, সেটাই কি আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ বাবা, এইটাই তোমার সব থেকে বড় অপরাধ। আমি তো ওখানে দিব্যি ভালোই ছিলাম, সুখেই ছিলাম। সেই সুখটা তুমি সহ্য করতে পারোনি, তাই আমাকে ওখান থেকে এখানে আনিয়েছো। আর আনিয়ে তোমার শান্তি হয়নি, শেষ পর্যন্ত আমার স্বামীর সাথেও তুমি বিচ্ছেদ ঘটিয়েছো বাবা। তোমার থেকে এমনটা আশা আমি করিনি। মারে, আমি কখনো এমনটা চাইনি রে মা। তোর স্বামী কেন যে এমন ভাবে তোকে রেখে চলে গেল তা আমি নিজেও জানি না। আমি চাইনি তোদের মধ্যে কোনো রকম অশান্তি হোক, কিন্তু কিন্তু এখন কি করব মা? কি করলে তুই আমাকে আর ভুল বুঝবি না? তুমি যাও বাবা, আমার আর ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। তুমি এখান থেকে চলে যাও। এমন ভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। কি রে পিঙ্কি, কি খবর? শুনলাম নাকি তোর স্বামী তোকে রেখে চলে গেছে। হ্যাঁ কাকিমা, যা শুনেছো ঠিকই শুনেছো। আমার স্বামী আমাকে এখানে কিছুদিনের জন্য রেখে গেছে। কি বলছিস রে? কিছুদিন মানে? তোকে তো বলে গেছে তুই এখানে সারা জীবন থাকবি। তোকে তো সে আনতেই আসবে না, আমাকে ঠিকই নিতে আসবে। না রে মা, এ সম্পূর্ণ ভুল কথা। আসলে কি বলতো, তোর স্বামীরা তো অনেক বড় লোক আর তুই তো অনেক গরিব, তাই হয়তো তোকে রেখে অন্য কোনো মেয়েকে পছন্দ হয়ে গেছে। সেই জন্য হয়তো তোকে এখানে ইচ্ছা করে রেখে গেছে। তোকে আর কখনো এখান থেকে নিয়ে যাবে না রে। না না না, আমার স্বামীর উপরে আমার অনেক বিশ্বাস। আমি জানি আজ না হোক কাল আমাকে ঠিকই নিতে আসবে। সেগুড়ে বালি রে পিঙ্কি, তোর স্বামী কখনো তোকে নিতে আসবে না। আর তুই কি করে ভাবলি বলতো
তোর ওই ধনী স্বামী তোর মতো গরিব মেয়েকে কিভাবে মানিয়ে নিয়ে সংসার করবে, সেই জন্য হয়তো তোকে রেখে গেছে। এই দেখ না, 2 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত তোর স্বামী তোকে নিতে আসলো না। আমিও তো তাই চিন্তাই করছি, এখনো কেন আমাকে নিতে আসছে না। 2 মাস হয়ে গেল আমি এইখানেই রয়েছি। তোর অতি অহংকার ছিল না তোর শ্বশুর বাড়িকে নিয়ে? তুই সব সময় বলতিস এই দেশ গ্রাম তোর আর ভালো লাগে না, কিন্তু দেখ এই গ্রামেই তোকে ফিরতে হলো। এই গ্রামের পরিবেশেই তোকে আবারও জীবন যাপন শুরু করতে হবে। সুখের সংসারের চিন্তা বাদ দে পিঙ্কি, ভালো হয়ে যা। বাবা তোকে অনেক ভালোবাসে, বাবার মতো কেউ হয় না রে মা। হ্যাঁ কাকিমা, আমি এখন বুঝতে পারছি এই 2 মাস আমি বাবার সাথে কত খারাপ আচরণ করেছি, কিন্তু বাবা এখনো পর্যন্ত আমার সাথে কোনো রকম খারাপ আচরণ করেনি। বাবা সব সময় আমাকে বুঝিয়েছে, আমাকে ভালোবেসেছে। কিন্তু আমি কিভাবে শহরে বিয়ে হওয়ার পরে বাবাকে এক নিমেষে ভুলে গেলাম। আমার স্বামী প্রতারক, আমাকে বিয়ে করে আমাকে গ্রামে ফেলে রেখে অন্য নারীকে নিয়ে সংসার করছে, আর আমি সেই কিনা আমার বাবাকে এত কষ্ট দিলাম। না না না, এমনটাও হতে পারে না। আমার বাবার উপরে আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। আসলে কি বলতো কাকিমা, আমি টাকার মুখ দেখে সবকিছু ভুলে গিয়েছিলাম, সবকিছুর জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ রে পিঙ্কি, সবই তো বুঝলাম। আর বাবাকে কষ্ট দিস না মা, বাবাকে ভালোবাসবি। বাবার বয়স হয়েছে, বাবা তোকে অনেক ভালোবাসে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমার স্বামীর দরকার নেই। আমি বাবার সাথে যেমন সুখে ছিলাম তেমনই সুখে থাকতে চাই। আমার স্বামীর প্রয়োজন নেই। আমি বাবার কাছে ভুল স্বীকার করব, বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি এতদিন বাবার সাথে অনেক খারাপ আচরণ করেছি। বাবা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। আসলে বাবা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, খারাপ আচরণ করেছি। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না বাবা। কেন রে মা, কি ভুল করেছিস? কেন বাবা, তুমি কি কিছুই জানো না আমি তোমার সাথে কি ভুল করেছি, কি অন্যায় করেছি? না রে মা, আমার সাথে তুই কোনো অন্যায় করিসনি, কোনো ভুল করিসনি। আর সন্তানরা বাবাদের কাছে কখনো অন্যায় বা ভুল করতেই পারে না। তুই যে আমার মা, তুই কখনো ভুল করতেই পারিস না। তুমি এত সহজে আমাকে কি করে ক্ষমা করে দিতে পারছো বলো তো? আমার এত অপরাধ তুমি এক নিমেষেই ভুলে গেলে? হ্যাঁ রে মা, সন্তানদের অন্যায় কাজ বাবা মাদের মনে রাখতে নেই। আর তাছাড়া আমি যদি তোকে দূরে ঠেলে দিই তাহলে তোকে কে আগলে রাখবে বলতো? তুই মা মরা মেয়ে, ছোট থেকে কত কষ্ট করেই না তোকে বড় করেছি, আর শেষ পর্যন্ত তুই কিনা আমাকে এমন ভাবলি? না রে মা, আমি এমন নই, আমি তোর বাবা। ঠিক এমন সময় পিঙ্কির বর সেখানে উপস্থিত হয়। তাহলে কি ব্যাপার, বাবা মেয়ের মধ্যে মিল হলো? এ এ এ কি তুমি তুমি কোথায় ছিলে? আর এতদিন পরে যে তুমি এখানে আসলে? আসলে আমি এতদিন পরে এখানে আসার কারণ হলো আমি দেখতে এসেছি আদৌ তোমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা, এতদিনেও তুমি নিজেকে পাল্টাতে পেরেছো কিনা। তার মানে কি? আসলে তার মানে তোমার অহংকারটাকে ভাঙানোর জন্যই আমি এই কাজটা করেছি। আমি তোমাকে এখানে ইচ্ছা করে রেখে চলে গিয়েছি, যাতে তুমি এখানে থাকতে থাকতে নিজের ভুলটা বুঝতে পারো। নিজে যে এখানে বড় হয়েছো, মানুষ হয়েছো, এইগুলো যেন তুমি উপলব্ধি করতে পারো যে এটাই তোমার দেশ, এটাই তোমার গ্রাম, এটাই তোমার জীবন। কিন্তু তুমি দিনের পর দিন অনেক অহংকারী হয়ে উঠেছিলে, তাই তোমাকে শুধরানোর জন্যই এমন কাজ আমি করেছি। কি বলছো বাবা, তুমি এমন কাজ ইচ্ছা করে করেছো? জানো তোমার জন্য আমার মেয়েটা কত কষ্ট পেয়েছে। এই 2 মাস না পেরেছে ভালো করে খেতে, না পেরেছে ভালো করে ঘুমাতে। আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বাবা, তোমার এমন করা উচিত হয়নি। বাবা, এমন যদি না করতাম তাহলে আপনার মেয়ে কখনোই পাল্টাতো না,
কখনো বুঝতো না আসলে মানুষে এত তাড়াতাড়ি অহংকারী হয়ে উঠতে নেই, এত তাড়াতাড়ি নিজেকে পাল্টাতে নেই, নিজের অতীতকে ভুলতে নেই। কিন্তু আপনার মেয়ে দিনের পর দিন অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছি। ওগো, আমি অনেক বড় ভুল করেছি। তুমি যদি আমাকে এইভাবে এখানে রেখে না যেতে, তাহলে আমি কখনো নিজের ভুলটা বুঝতে পারতাম না। আমি আমার বাবার সাথে কত অন্যায় করেছি, কত খারাপ আচরণ করেছি, তাও বাবা আমাকে এক নিমেষেই মাফ করে দিল, সব ভুলগুলোকে ক্ষমা করে দিল। হ্যাঁ পিঙ্কি, এটাই হলো বাবা, বাবারা এমনই হয়। কিন্তু এই বাবার সাথে তুমি প্রতিনিয়ত খারাপ আচরণ করেছো, কষ্ট দিয়েছো, সেটা আমার মোটেও ভালো লাগেনি। তাই তো এমন সিদ্ধান্ত আমি নিয়েছি। ঠিক আছে গো, আমি আর এমন ভুল কখনো করব না। আমি সব সময় বাবাকে ভালোবাসবো। এবার তো আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তোমাকে নিয়ে যাব, তবে এরকম অহংকারী যেন আবার না হয়ে ওঠো। না না না, এমনটা আর কখনো হবে না। আমি আমার বাবাকে অনেক ভালোবাসবো।